উমিচাঁদ আমার ছোটবেলার বন্ধু। সেই স্কুল থেকে আমরা একসঙ্গে পড়ছি। ওর পুরো নাম আমিরচাঁদ মেহরা। ওর বাবা সুমিতচাঁদ বলতেন, আমরা খানদানি বংশ, চাকরি বাকরি আমাদের ধাতে সয় না। নবাবী আমলের বেশ কিছু সোনার মোহর ওদের ছিল, তবে এখন আর মাত্র গোটা দশেক আছে। তাতে আর কতদিনই বা চলবে। বাড়িটা ওদের বলে মাথা গোঁজার ঠাঁইটুকু আছে। তাই উমির মা একতলা ভাড়া দিয়ে দেবেন বলে দোতলায় উঠে গেছেন। মুশকিল হয়েছে উমিকে নিয়ে। ও সময় পেলেই গোটা বাড়িটা তন্ন তন্ন করে কিছু খুঁজে। গোড়ার দিকে আমি জানতাম না ও কি খুঁজে। একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা উমি, তুই গোটা বাড়িতে কি খুঁজিস বলতো? গুপ্তধন। গুপ্তধন? তোদের বাড়িতে? কেন, তোর বিশ্বাস হচ্ছে না? না মানে, তুই তো জানিস আমরা মুর্শিদাবাদের খানদানি পরিবার। হ্যাঁ, তোর মার কাছে শুনেছি। শুনে রাখ, জগৎ শেঠের পর আমরাই ছিলাম মুর্শিদাবাদের সব থেকে ধনী পরিবার। শুনেছি আমাদের পূর্বপুরুষ বেশ কিছু ধন দৌলত কোথাও লুকিয়ে রেখে গেছেন, আজও তা খুঁজে পাওয়া যায়নি। আমি কোনো উত্তর দিলাম না। মনে মনে ভাবলাম, মানধাত্তা আমনের ভাঙাচোরার বাড়িটায় কোথায় যে সেই গুপ্তধন আছে কে জানে। আর যদি তা থাকেও, তাহলে তা এখানে কেন, মুর্শিদাবাদে থাকবে। যাই হোক, আমি আর উমিকে কিছু বললাম না। সেদিন সাত সকালে উমি এসে হাজির, রাগে ফুঁসছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে, মনে হচ্ছে খুব রেগে আছিস? মার আক্কেল দেখ না, একতলাটা ভাড়া দিয়ে দিয়েছেন। কদিন পরই তারা নাকি এসে পড়বে। ভালোই তো করেছেন। তুই যতদিন কাজ টাজ না করছিস ততদিন সংসারটা তো চালাতে হবে। আমি জানি তোর মার হাতে আর বেশি মোহর নেই। সেই জন্যই তো আমি গুপ্তধন খুঁজছি। দেখবি ঠিক পেয়ে যাব। কিন্তু একতলায় ভাড়াটে থাকলে আমি খুঁজবো কি করে? এতদিন উমিকে যে কথাটা বলি নাই, সেই কথাটাই বললাম। দেখ উমি, আমার মনে হয় এখানে নয়, তোদের গুপ্তধন মুর্শিদাবাদে আছে। দেখ, সে বাড়ি কি আছে নাকি? বাবার কাছে শুনেছিলাম ভেঙে চুরে গেছে। মীর কাসিমের সময় থেকেই তো আমাদের পরিবার কলকাতায়। সেই জন্যই আমার মনে হয় গুপ্তধন আমাদের কলকাতার বাড়িতেই আছে। উমির কথায় যুক্তি আছে, উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু ওর মা যেটা করেছেন সেটাও ঠিক, কারণ সংসারটা তো ওনাকেই চালাতে হবে। আমি কখনো মুর্শিদাবাদ যাইনি। উমিকে কয়েকবার বলেছি, ও যেতে রাজি, কিন্তু ওর মা কোনো এক কারণে অনুমতি দেয়নি। আমি উমিকে বললাম, চল না একবার মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি। সব কিছু দেখা হবে, তার সাথে তোদের পূর্বপুরুষের বাড়িটাও দেখা হবে। আর যদি গুপ্তধন থাকে তাও খোঁজা হবে। আমি তো যেতেই চাই, মা যেতে দেন না। চল দুজনে গিয়ে মাসিমাকে বুঝাই। আমার কোনো কথা মা শুনবে না। যা বলার, যা বুঝাবার তা তোকেই করতে হবে। আমরা দেরি করলাম না, উমিদের বাড়ির দিকে রওনা দিলাম। মাসিমা তখন রান্নার তোড়জোড় করছিলেন। আমাকে দেখতে পেয়ে বললেন, তুমি এই অসময়ে? কিভাবে কথাটা পারবো বুঝতে পারছিলাম না, তাই বললাম, মাসিমা, উমির কাছে শুনলাম একতলাটা ভাড়া দিয়ে দিচ্ছেন। তাছাড়া আর কি উপায় বলো? মোহর ভেঙে এতদিন চলেছে, আর কতদিন চলবে? তাই। কিন্তু তোমার বন্ধু রেগে আগুন হয়ে আছে। ও কিছুতেই ভাড়া দিতে দিবে না। ও নাকি একতলায় কোথা থেকে গুপ্তধন খুঁজে বের করবে। পাগলের মতো কথা না? ঠিকই তো, বাড়ি ভাড়া না দিলে চলবে কি করে? উমিটা যে কবে রোজগার করবে কে জানে। সেই কথাটাই তো ওকে বোঝাতে পারছি না। পাঞ্জাবি গো তো। আমি আস্তে আস্তে বললাম, আমরা দুজনে একবার মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি, তাহলে হয়তো ওর মাথাটা ঠান্ডা হবে। আমার কথা শুনে উমির মা চুপ করে থাকলেন। কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আমি জানি বিশেষ কোনো কারণে উনি চান না উমি মুর্শিদাবাদ যাক। তা যদি একবার মুর্শিদাবাদ ঘুরে এলে ওর মাথা ঠান্ডা হয়, বাড়ি ভাড়া নিয়ে আর ঝামেলা না করে,
তাহলে আর আপত্তি কোথায়? থাক, ঘুরে আসুক। দুই বন্ধু একসঙ্গে যাচ্ছ, চিন্তা করারও কিছু নেই। কলেজের ছুটি চলছিল, তাই আমরা পরদিনই বেরিয়ে পড়লাম। সকাল 8টায় লালগোলা প্যাসেঞ্জার। আমরা দুপুর নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে ব্যাগপত্র রেখে চান টান করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে উমিকে বললাম, চল এবার একটু ঘুরে আসা যাক। আমরা হোটেল থেকে নিচে নেমে একটা রিক্সা ধরলাম। পুরো অঞ্চলটায় সে আমাদের ঘুরিয়ে দেখাবে। এক কথায় গাইডের কাজ করবে রিক্সাওয়ালা। রিক্সা চালাতে চালাতে সে বলল, হাজারদুয়ারি আজ না যাওয়াই ভালো। একটু দেখতে না দেখতেই বন্ধ হওয়ার সময় এসে যাবে। তা অবশ্য ঠিক, আজ তাহলে অন্য কিছু দেখাও। উমি উৎসুক দৃষ্টিতে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলল, তুমি তো এখানকার সবকিছুই চেনো, তাই না? হ্যাঁ বাবু, সব চিনি। আচ্ছা, উমিচাঁদের বাড়িটা কোথায় ছিল জানো? হ্যাঁ বাবু, জানি। তাহলে সেখানেই আমাদের নিয়ে চলো। রিক্সাওয়ালা বেশ খানিকক্ষণ পরে আমাদের এনে হাজির করলো একটা ধ্বংসস্তূপের সামনে। এক সময় এখানে একটা বিরাট প্রাসাদ ছিল, আজ তা বিশ্বাস করাই কঠিন। রিক্সা থামিয়ে লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, এখানে তো কেউ আসে না বাবু। মহারাজ নন্দকুমারের বাড়িরও এরকম অবস্থা। সেটা দেখতে অবশ্য দু একজন যায়, কিন্তু এখানে তো কেউই আসে না। যাই হোক, রিক্সাওয়ালা ভাড়া নিয়ে চলে গেল। অমি অবাক হয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। একটা বিশাল বটগাছ ডালপাল্লা মেলে উমিচাঁদ ওরফে আমির চাঁদের বাড়িকে যেন আড়াল করে রেখেছে। আমি আস্তে আস্তে বললাম, দু চোখ ভরে দেখে নে, একসময় এটাই তোদের বাড়ি ছিল। এখানে কোথায় গুপ্তধন খুঁজবো রে? বাড়িটা ওদের হলেও ওকে এখন ঢুকতে দেবে কিনা সন্দেহ আছে। আমি উমির কাঁধে হাত রেখে বললাম, চল বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখি। কোনো লাভ নেই, বলছিস যখন চল। চারপাশটা বেশ পরিষ্কার। আসলে টুরিস্ট স্পট হিসাবে আমির চাঁদের বাড়িটাও তুলে ধরতে চাইছে জেলা কর্তৃপক্ষ। তাতে অবশ্য আমির চাঁদের মর্যাদা বাড়ছে না। তিনি যে সিরাজ হাটানো চক্রান্তে মিডলম্যান ছিলেন, সেটাই প্রচার করা হবে তার ভাঙ্গা বাড়িটা দেখিয়ে। বাড়ির চারপাশ ঘুরে তেমন কিছু চোখে পড়ল না। উমি হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, কোথাও দিয়ে যদি ঢোকা যায় ঢুকবি নাকি? এতকালের পুরো বাড়ি, সাপখোপ থাকবেই। তাছাড়া বাড়িটার যা অবস্থা, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভেঙে পড়তে পারে। ঠিকই বলেছিস, এখনই এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কাল আবার আসবো, কি বল? সেই ভালো, চল হোটেলে ফিরে যাই। খিদেও পাচ্ছে, কিছু খেতে হবে। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। উমি হোটেলে ফিরে নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আমি চা জল খাবার পাঠাতে বলে এসে বিছানায় বসলাম। উমিকে একটু চিন্তিত দেখাচ্ছে। সে যে গভীরভাবে কিছু চিন্তা করছে সেটা বোঝা যাচ্ছে। আমি কিছু না বলে চুপ করে রইলাম। হঠাৎ উমি চাপা গলায় বলে উঠল, তোকে তখন বলিনি। কি বলিসনি? ব্যাপারটা ভারী অদ্ভুত, জানিস? ব্যাপারটা কি সেটা বলবি তো? উমি একটু থেমে বলল, বাড়িটার সামনে যতক্ষণ ছিলাম আমার না অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। খালি মনে হচ্ছিল কেউ যেন আমায় টানছে। এক অদ্ভুত আকর্ষণ আমাকে বাড়িটার মধ্যে টেনে নিয়ে যেতে চাইছিল। কি বলছিস তুই? চেঁচাস নে, আমি কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি, খুব আস্তে কিন্তু স্পষ্ট। তুই শুনতে পাচ্ছিস না?
কই না তো। আমি কিন্তু শুনতে পেয়েছি। এখনো পাচ্ছিস? না, হোটেলে ঢোকার পর আর পাইনি। এর মধ্যে চা জল খাবার দিয়ে গেল একজন। বেশ, ওট ওট, আগে খেয়ে নি। আমরা চা সিঙ্গারা খেতে লাগলাম। উমি বলল, কি ব্যাপার বলতো? কিসের কি ব্যাপার? না মানে আমার এরকম মনে হচ্ছে কেন? হাজার হলেও তুই তোর পূর্বপুরুষদের কাছে এসেছিস, তারাই হয়তো কোনোভাবে তোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তুই যা বললি সে কথার মানে জানিস? হ্যাঁ রে, তোর পূর্বপুরুষদের কেউ তোকে টানছেন, তার আকর্ষণ তুই বুঝতে পারলেও আর কারোর ওপর তার প্রভাব পড়ছে না। একটা কথা বলি শোন, কলকাতার বাড়িটা ভাড়া না দিলে সংসার যে চলবে না। সে কথা আমিও জানি। বাবা মারা যাবার সময় 10টা মোহর ছিল, এখন 4টে এসে দাঁড়িয়েছে। এই 4টে আমি আর ভাঙতে চাই না। তাহলে মাসিমার উপর রাগ করছিস কেন? আর বাড়ি ভাড়া দিতে বাধা দিচ্ছিস কেন? যদি একতলার কোথাও গুপ্তধন থাকে, তুই কি আজও বিশ্বাস করিস ওখানে গুপ্তধন আছে? এমনও তো হতে পারে তোদের পূর্বপুরুষের কেউ সেই গুপ্তধন খুঁজে পেয়েছিল, ওই মোহরগুলো সেই গুপ্তধনেরই অংশ হতে পারে। না না, আচমকা এক দৃঢ় কণ্ঠ এসে আমাদের চুপ করিয়ে দিল। আমরা দুজনের মুখের দিকে তাকাচ্ছিলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। কেউ তো নেই রে, তাহলে কে বললো ও কথা? উমি চেঁচিয়ে বলল, কে আপনি? আমি তোমার কাছাকাছি উমি। তোমাদের বাড়িতে আমাদের যে বংশ পরিচয় আছে তাতে দেখবে একই নাম দুজনের আছে। সে নাম শুধু আমার আর তোমার। তার মানে আপনি আমার দাদুর বাবা আমির চান? ঠিক ধরেছ, আমি তোমার জন্যই এতকাল অপেক্ষা করে আছি। কিন্তু আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না তো। শোনো, আজ রাত 12টার সময় আমাদের বাড়ির সামনে এসো। অত রাত বলে ভয় পেও না, আমি থাকবো। তোমার একা যেতে ভয় করবে, বন্ধুকে সঙ্গে নিয়ে যেও। উমি ভয়ে ভয়ে বলল, অত রাতে? রাতই তো ভালো। এই রাতের অন্ধকারেই যে আমি মুখ লুকিয়ে থাকি। নিজের দেশকে ইংরেজ বিনিয়াদের হাতে তুলে দিয়েছিলাম। ওরা যে আমার চেয়েও বড় বিশ্বাসঘাতক তা জানতাম না। যখন বুঝলাম ক্লাইভ আমাকে ঠকালো, জাল দলিলে সই করিয়ে আমায় ফাঁকি দিল, তখন বড় দেরি হয়ে গেছে। নিজের মাতৃভূমিকে বিকিয়ে দিয়েছি পলাশির আমবাগানে। সেই বিশ্বাসঘাতকতার শাস্তি আজও আমি পাচ্ছি। আমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল মির্জাফর। আমি আর থাকতে পারছি না। রাত 12টার সময় তোমরা এসো কিন্তু। 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 শেষের দিকে গলার স্বর আস্তে আস্তে মৃদু হয়ে মিলিয়ে গেল। আমরা দুজনে যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর কাটলো ওয়েটার দরজা নক করায়। ওয়েটার ঘর থেকে কাপ প্লেট সব নিয়ে যাওয়ার পর উমি তাকালো আমার দিকে, আস্তে আস্তে বলল, কিরে, যাবি তো? নিশ্চয় যাব। তোর ভয় করবে না? না, তাছাড়া উনি তো কাছেই থাকবেন। কেন যেতে বলছেন বলতো? তা তো জানি নে, আর তো ঘন্টা, একটু অপেক্ষা কর, জানতে পারবি। ঘড়িতে তখন 11:30। আমরা হোটেল থেকে নিচে নেমে এলাম। কই রে, একটাও তো রিক্সা দেখতে পাচ্ছি না। হেঁটেই যেতে হবে রে উমি, দেরি করিস না, চল। আমরা হাঁটতে লাগলাম। উমিদের সাবেক বাড়ির দিকটা আরও ফাঁকা। ওদের বাড়ির যত কাছাকাছি যাচ্ছি ততই শরীরটা যেন ভার হয়ে উঠছে। চারদিক অন্ধকার, আকাশের তারা জোনাকির আলো আমাদের পথ দেখাচ্ছে।
একসময় উমিদের বাড়ির কাছাকাছি গিয়ে আমরা দাঁড়ালাম। একটা টর্চ আনলে ভালো হতো, বুঝলি উমি? আর কিছু থাকুক না থাকুক, সাপ খুব তো থাকতে পারে। উমি হঠাৎ আমার হাতটা চেপে ধরে বলল, ওই দেখ, একটা ছায়া মূর্তি ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে। উমি চাপা গলায় বলল, ভীষণ ভয় করছে রে, চল পালিয়ে যাই। আরে দাঁড়া না। ততক্ষণে ছায়ামূর্তি খুব কাছাকাছি এসে গেছে। উমির সামনে এসে দাঁড়িয়ে বলল, এই নাও। তুমি যা খুঁজে বেড়াচ্ছ তা এই বাড়িতেই ছিল। মুর্শিদাবাদ থেকে যাওয়ার আগে আমি লুকিয়ে রেখে গিয়েছিলাম। এতে যা আছে তাতে তোমাদের পুরুষের আর চিন্তা থাকবে না। তোমরা মুর্শিদাবাদ আসার পর থেকেই আমি তোমাদের এখানে টেনে আনার চেষ্টা করছিলাম। আপনি তাহলে সেই আমির চান যিনি পাঞ্জাব থেকে মুর্শিদাবাদ এসেছিলেন? হ্যাঁ, আমি সেই আমির চান। শুনো উমি, তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। কাল দিনের বেলায় জেলা শাসকের কাছে গিয়ে তোমার পরিচয় দিয়ে বলবে, আমার পূর্বপুরুষ আমির চাঁদের সৎকার হয়নি, তার কঙ্কাল এখনো বাড়ির মধ্যে আছে। আমি তার সৎকার করতে চাই। তুমি আমার সৎকার শ্রাদ্ধ করে কলকাতায় ফিরবে। এবার তোমরা যেতে পারো। আর দেরি করো না। ভয় পেও না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। পরদিন কথা মতো সমস্ত কাজ সম্পূর্ণ করা হলো। তারপর 11 দিনের দিন শ্রাদ্ধ করে আমরা কলকাতায় ফিরে এলাম।